আরো একটা ঋণ চাপলো। সারাটা জীবনে শোধ দিতে পারবো? সমস্ত বাধা বিপত্তি কেটে যাক ভগবান, ওকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে তোলো। দীপালি। হ্যাঁ ম্যাডাম। বৌদি, ঠাকুরের মূর্তি নিয়ে এসেছি। সিদ্ধার্থ, জায়গায় রেখে এসো। আয়ুষ। সাবধানে মা। হ্যাঁ বাবা, বলছি তুমি ছিলে না বলে গুরুদেবের কথা অনুযায়ী আমি আর তোমার বাবা পুজোটা সেরে এসেছিলাম। এবারে ঠাকুরও চলে এলেন বাড়িতে। তুমি সুস্থ হও, গুরুদেব সঠিক সময় নির্ধারণ করে বলবেন, তারপর তোমার হাতেই মূর্তি স্থাপন করা হবে। কেমন? ঈশান, বিশ্রামের প্রয়োজনকে ঘরে নিয়ে যাও। দাঁড়াও কুসুম, তোমাকে আর এখানে কোনো প্রয়োজন নেই। তোমার যা করার তুমি করে ফেলেছো, এবার বাড়ির লোকজনদের কিছু করার সুযোগ দাও। মনি, হ্যাঁ, তুমি কিছু চিন্তা করো না, আমি ভাইটাকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব নিলাম। তুমি শুধু আমাকে বুঝিয়ে দাও। তাহলে ওষুধগুলো তুমিই রাখ। সাবধানে সাবধানে। দাদা, এই আয়ুষের বিষয়টা নিয়ে আমি পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করব, সে বিষয়ে তোমার সঙ্গে একটু কথা বলে নি। চল তাহলে কথা সেরে নি। আর যেটা বলছিলাম যে কুসুম, তুমি আজ একজন মাকে সন্তানহারা হওয়া থেকে বাঁচিয়েছ। আয়ুষ আমার সব, তুমি সেটা জানো। কাজেই তুমি শুধু আয়ুষকে বাঁচাওনি, আমাকেও বাঁচিয়েছ। এমনিতে অনেক ঋণ তোমার ওপর, আরো একটা ঋণ চাপলো। সারাটা জীবনে শোধ দিতে পারবো? পারবো না মনে হয়। দেবীমা, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি, আর আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি আমার কর্তব্য পালন করে যাব। তাই দয়া করে আপনি এসব ঋণের কথা বলবেন না। প্রণাম করতে হবে না, এমনি আমার আশীর্বাদ সারাক্ষণ তোমার সঙ্গে রয়েছে। আশীর্বাদ করি তুমি তোমার জীবনে সব সুখ, সব আনন্দ যেন পাও, যা তুমি চাও জীবনে তা যেন তুমি পাও। অনেক ধকল গেছে তোমার, যাও বাড়ি গিয়ে বিশ্রাম করো। কিরে, কি দেখছিস হাঁ করে? কিছু বলার আছে বুঝি? না দিদি, আমি আর কি বলবো বলো। একটা জিনিস আমি ভাবছিলাম জানো, যে কুসুম আমাদের পরিবারের জন্য কতটা জরুরি। যে কোনো পরিস্থিতিতে আর কেউ থাকুক আর না থাকুক, কুসুমকে থাকতেই হবে, তাই না গো? একদম তাই। এটা আমাদের পরিবারের জন্য এত করে। সত্যি, মানে ঠিক সময় মতো যদিও আয়ুষের সাথে না পৌঁছতো, তাহলে তো আয়ুষ হয়তো মানে ওর জন্যই প্র্যাকটিক্যালি প্রাণে বেঁচে ফিরতে পেরেছে আমাদের ছেলেটা। ঠিক তাই। কিন্তু একটা জিনিস না আমার কিছুতেই মাথায় ঢুকছে না, কুসুম সময় মতো ওখানে পৌঁছলো কি করে? না মানে তুমি কি কুসুমকে আয়ুষের সঙ্গে যেতে বলেছিলে, তাই না? হ্যাঁ, না আমি তো এগুলোর কিছুই জানতাম না। আমি জানতাম না যে ও বাড়ির কাজকর্ম ফেলে এভাবে গুরুদেবের আশ্রমে আয়ুষের সাথে চলে যাবে। আমি তো কুসুমকে আয়ুষের সঙ্গে যেতে বলিনি, তাহলে ও কেন আয়ুষের সঙ্গে গিয়েছিল? সত্যি তো এটা ভেবে দেখিনি তো আমি।
মনে হচ্ছে এবার তীর একেবারে নিশানায় গিয়ে লেগেছে গো। ওয়েল ডান মীনাক্ষী, ওয়েল ডান। ও দিদি, তুমি বললে না তো গো যে তুমি কুসুমকে পারমিশন দিয়েছিলে কিনা যাওয়ার? অবশ্য তুমি না বললেও আমি উত্তরটা জানি। নিশ্চয়ই তুমি পারমিশন দিয়েছো তবেই কুসুম গেছে। না না, এত বছর ধরে বাড়িতে আছে, এ বাড়িতে তোমার পারমিশন ছাড়া একটা গাছের পাতাও আমি নড়ে। কুসুমকে পারমিশন দিইনি। কি? তুমি পারমিশন দাওনি? মানে তুমি পারমিশন দাওনি অথচ তোমার ছেলের সাথে একা একা চলেও গেল? কি বলছো? আমি তো ভাবতেও পারছি না এরকম একটা কাজ করবে। না ও কি এই বাড়িতে নিজের জায়গাটা ভুলে গেছে নাকি? হ্যাঁ, আর তাছাড়া আমি তো ভাবতেই পারছি না, মানে সত্যি তোমার মন অত্যন্ত উদার দিদি। তুমি ওকে একটা প্রশ্ন না করে উল্টে ঝুড়ি ঝুড়ি প্রশংসা করলে। না বাবা, তোমার জায়গায় আমি থাকলে কিন্তু ওকে একটা কথা কিন্তু ভাববার মতো দিদি। কুসুম যদি আয়ুষের সাথে আশ্রমে না যেত তাহলে কিন্তু গুন্ডাগুলোর পেছনে পড়তো না, আর স্বভাবতই আয়ুষও ওদের পিছু নিত না। তার মানে তুমি ভেবে দেখো, যদি আয়ুষ একা আশ্রমে যেত তাহলে কিন্তু এই ঘটনাগুলোর একটাও ঘটতো না দিদি। আমার মনে হয় এবার সময় এসেছে কুসুমের প্রতি অন্ধভক্তিটাকে সরিয়ে রেখে আসলে কি ঘটছে সেটা খতিয়ে দেখার। খুব শখ না কুসুম সরকারকে মাথায় তোলার? এবার আমিও মৌকা পেয়েছি। এবার এই মীনাক্ষী গাঙ্গুলি ভালো করে বুঝিয়ে দেবে কুসুম সরকারকে কিভাবে রাস্তায় ছুড়ে ফেলতে হয়। সাবধানে। ঠিক দেখে। ঠিক আছে, আমি আগের থেকে বেটার আছি। না, তুই একদম ঠিক নেই। তুই এখানটা বস। দেখে এখানটা বস। হ্যাঁ, সাবধানে বস। হ্যাঁ, ভাইদা, আগে ওষুধটা খেয়ে নাও, আমরা পরে কথা বলছি। ভাইদা, এবার থেকে কিন্তু তোমাকে আর একা ছাড়া যাবে না। নয় আমি নয়তো ঈশান তোমার সাথে সব সময় থাকবো। এটা রাখো। ভাইদা, আমি তোমার জন্য একটু চিকেন স্যুপ বানিয়ে আনছি। একটু কিছু পেটে পড়লে তোমার শরীরে দুর্বলতাটা কাটবে। এই, আরে তোকে এই অবস্থায় থেকে একদম ভালো লাগছে না রে আমার। তোর যদি কিছু হয়ে যেত, কাম অন, রিল্যাক্স। তোর যদি কিছু হয়ে যেত। কিচ্ছু হয়নি তো। উফ।